আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমরা বিগত দুই ক্লাসে স্থানাঙ্ক সম্বন্ধে জেনেছি। আজকে আমরা স্থানাঙ্কের অন্তর্বিভক্তিকরণ ও বহির্বিভক্তিকরণ সম্বন্ধে জানব। অ্যাকচুয়ালি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত কি? যেমন ধরো এই একটা কলম, এটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই তাইলে কি সমদ্বিখণ্ডিত করলাম, ভিতরে কাটলাম, অন্তর্বিভক্ত। আর যদি এটার বর্ধিতাংশে যে কোনো বিন্দু বিভক্ত করে সেটা হচ্ছে বহির্বিভক্ত। ম্যাথমেটিক্যালি একটু দেখি, এ এবং বি, তাইলে এ সি এর মান যদি m1 এবং বি সি এর মান যদি m2 হয়, তাইলে সি বিন্দু এ বিকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, কারণ কি সি ভিতরে। আবার একইভাবে যদি এ বি এর বর্ধিতাংশে সি হয় এবং এসি m1 বিসি m2 হয়, তাহলে এটা কি সি বিন্দু এ বিকে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করেছে। এখানে অলওয়েজ একটা জিনিস, অনেকে বহির্বিভক্তের ক্ষেত্রে কোনটা m1 কোনটা m2 এটা নিয়ে কনফিউশন হয়। সিম্পলি ভাইয়া দেখো, অ্যাকচুয়ালি বহির্বিভক্ত বা অন্তর্বিভক্ত কে করছে? সি, তাহলে বোথ সাইডে সি থাকবে। অলওয়েজ এসি ইজ টু বিসি, অ্যাকচুয়ালি m1:m2। তাহলে একটু দেখো ভাইয়া, এখানে এসি আর বিসি এর মান m1 m2, এখানেও এসি আর বিসি এর মান m1 m2। তাহলে কোন অংশ m1 আর কোন অংশ m2 এটা নিয়ে আশা করি আমাদের কনফিউশন হবে না। তাহলে ফর্মুলাটা কি? যদি অন্তর্বিভক্ত করে ভাইয়া, তাহলে m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আর y এর ভ্যালু হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে অন্তর্বিভক্ত। বহির্বিভক্ত করলে জাস্ট ফর্মুলাটা প্লাসের জায়গায় মাইনাস হবে। এখন ধরো একটা রেখা এ বি, আমরা এর মধ্যবিন্দু ধরো সি, তাহলে এটা মধ্যবিন্দু, তাই তো? তো মধ্যবিন্দুর সূত্র আমরা জানছি কি, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2, যেখানে a এর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক হচ্ছে x2, y2। অ্যাকচুয়ালি সি যদি মধ্যবিন্দু হয়, তাইলে পুরাটাকে কি সমদ্বিখণ্ডিত করছে। তাইলে সমান দুই ভাগে করলে এসি এর মান 1, বিসি এর মানও 1। তাইলে এই ফর্মুলায় যদি আমি বসাই ভাইয়া, তাইলে দেখো কি হচ্ছে, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, m1y2 প্লাস m2y1 divided by m1 plus m2. That means একই আসতেছে x1 plus x2 divided by 2, y1 plus y2 divided by 2। তাইলে বুঝতে পারছি কিভাবে আমরা আমাদের মধ্যবিন্দু বের করে এই যে অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পেরেছিলাম। আচ্ছা, এখন ধরো দেয়া আছে এক্সাম্পলে 2, 3 এবং 9, 10 বিন্দু দুইটির সংযোগ রেখাকে যে বিন্দু 1:2 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু বর্ধিতাংশে বলা হয় না, সংযোগ রেখাকে একটা বিন্দু, তার মানে কি সেটা ভিতরে আছে, অন্তর্বিভক্ত। তাহলে m1 এর ভ্যালু 1, m2 এর ভ্যালু 2 দেয়া আছে এবং x1 y1 x2 y2 দেয়া আছে। তাহলে আমরা কি সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো না? জাস্ট ফর্মুলা আমরা বসায় দিব। ওকে, এরপর দেখো এত বিন্দু দুটি সংযোগ রেখাকে যে বিন্দু 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে বহির্বিভক্ত করলে কি হবে ভাইয়া? জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, আর কোনো কিছুই চেঞ্জেস আসবে না। এখানে শর্টকাট যে ফর্মুলা ঢাল দর অনুপাত দিয়ে করানো হয়েছে, তোমরা এই ফর্মুলা রেখে, এই ফর্মুলা অ্যাকচুয়ালি সব জায়গায় অ্যাকসেপ্টেবল না, আমরা অ্যাডমিশনের সময় ম্যাক্সিমাম ইউজ করি। তোমরা এই ফর্মুলাটাই ব্যবহার করার চেষ্টা করবে। আচ্ছা, এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেখো। প্রথম কোশ্চেনে বলা হয়েছে 1, 4 এবং 9, -12 বিন্দু দুইটির সংযোগ রেখাকে যে বিন্দু 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। জাস্ট 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করতেছে, x1 y1 x2 y2 ভ্যালু দেয়া আছে। তাহলে আমরা যা সূত্র বসাই দিব অন্তর্বিভক্তিকরণের। এখানেও সেম বহির্বিভক্ত আছে, তাহলে ফর্মুলা কি প্লাসের জায়গায় মাইনাস হবে, সিমিলার সেম ম্যাথ। সমদ্বিখণ্ডক বিন্দু মানে কি ভাইয়া? মধ্যবিন্দু নির্ণয় করা, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে এই কলমটাকে আমি সমান 3 ভাগে ভাগ করতে হইলে আমার কয় জায়গায় কাটতে হবে? সমত্রিখণ্ডক বিন্দু মানে কোন জায়গায় কাটলে এটা সমান 3 ভাগে বিভক্ত হবে। ত্রিমানই আমরা 3 বুঝি, তাইলে অনেকেই ভুলে বলে ফেলি ভাইয়া সমত্রিখণ্ডক বিন্দু 3টা, অ্যাকচুয়ালি না, সমত্রিখণ্ডক বিন্দু 2টা। আমি যদি এটাকে 2 জায়গা দিয়ে কাটি তাহলে কি এটাকে সমান 3 ভাগে ভাগ করা যাবে। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু অ্যাকচুয়ালি কয়টা? ধরো এ বি সি এবং ডি, সমত্রিখণ্ডক বিন্দু 2টা। এই 2 জায়গায় যদি আমি কাটি সেক্ষেত্রে কি সমান 3 ভাগে ভাগ করতে পারবো। এবং অনুপাতটাকে ধরো টোটালটা যদি সমান 3 ভাগে হয়, পুরোটার মান 1, 1, 1 সমান 3 ভাগে ভাগ করছি, তাহলে সি বিন্দু অ্যাকচুয়ালি কি
1:2, এই বাকি এই দুইটা কি 2, তাহলে 2 অনুপাতে, আর ডি বিন্দু কি একটু হচ্ছে 2 আর একটু হচ্ছে 1, তাহলে 2:1 অনুপাতে। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার কন্ডিশন হচ্ছে একটা বিন্দু রেখাকে 1:2 অনুপাতে এবং অপর বিন্দুটা রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, তাহলে কি আমরা সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে ওই কনসেপ্ট দিয়ে এই ম্যাথটা করা হয়েছে। আচ্ছা, এবার দেখো 7 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে মাঝের মধ্যেই আসে। এই একটা মাত্র ম্যাথই অ্যাকচুয়ালি বহির্বিভক্তের ফর্মুলা দিয়ে আমরা করতে পারি। তাহলে এই ম্যাথটা আমি একটু করাই দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। এটা অন্তর্বিভক্ত সূত্র দিয়েও করা যায়, বাট এই ম্যাথটা ইম্পর্টেন্টের কারণই হচ্ছে তুমি বহির্বিভক্ত সূত্রটা অ্যাকচুয়ালি বুঝো কি না সেটা দেখার জন্য এই ম্যাথটা আসে, এবং আমাদের বহির্বিভক্ত দিয়ে করাটাই এটা ইজি। তাহলে চলো কোশ্চেনটা দেখো, এ বি ইকুয়াল টু থ্রাইস বিসি দেয়া আছে। তাহলে দেয়া আছে এ বি ইকুয়াল টু থ্রাইস বিসি। এখন ভাই বোথ সাইডে যদি আমি বিসি যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এবি প্লাস বিসি কি এসি, তাহলে এসি ইজ টু বিসি ইকুয়াল টু কি 4:1 আমি লিখতেই পারি। এখন সি কি এবি এর বাইরে, তার মানে কি সি বিন্দু এবি কে 4:1 অনুপাতে কি বহির্বিভক্ত করেছে। এবার এ এর স্থানাঙ্ক -2,4, বি এর স্থানাঙ্ক 4,-5, তাহলে সি এর স্থানাঙ্ককে আমরা বের করতে পারবো না। m1 4 m2 এর মান 1, তাইলে m1x2 m2x1 ডিভাইডেড বাই m1 m2, m1y2 m2y1 ডিভাইডেড বাই m1 m2। ফর্মুলা বসায় দিলে আমার মান অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে আশা করি বাকি অংশটা তোমরা নিজেরাই করতে পারবে জাস্ট ফর্মুলা বসায় দিয়ে। এতটুকুই ইম্পর্টেন্ট ছিল। এই ম্যাথটা যথেষ্ট ইম্পর্টেন্ট আমাদের কলেজের পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য, বোর্ড পরীক্ষার জন্য, সব ক্ষেত্রেই এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তো এই ম্যাথটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। এবার দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। যেমন ধরো একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু দেয়া আছে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? আবার এই সূত্র দ্বারা সামান্তরিক বর্গ রম্বস 4টার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা যায়। এইখানে ভাইয়া অবজেক্টিভ আকারে দেয়া আছে, যদি এই কোশ্চেন সাবজেক্টিভ আকারে আসে তাহলে কিভাবে করব, এবং অবজেক্টিভ যে আমি এই ফর্মুলাটা ইউজ করছি এটা কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ওকে, এক্সাম্পলে দেখো এ বি ডি একটা রম্বস, ধরো আমি রম্বস আঁকলাম এ বি সি ডি। তাহলে এর স্থানাঙ্ক 2,5, বি এর 5,9, ডি এর 6,8 xy। এখন রম্বস হোক, সামান্তরিক হোক, আয়তক্ষেত্র যাই হোক, আমরা কি লিখবো? সামান্তরিক বা রম্বসের কর্ণদ্বয়, এই যে দুইটা কর্ণ এরা পরস্পর সমবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। লাইনটা আমি আবার বলতেছি, কর্ণদ্বয় পরস্পর সমবিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এটাই আমরা উপবদ্ধ আকারে 9-10 শিখে আসছি। যেহেতু এই দুইটা বিন্দুকে সেম এবং এই ইন্টারসেকশন পয়েন্ট বা ছেদ বিন্দুটা কি বিডি এবং এসি উভয়েরই মধ্যবিন্দু, তাহলে আমরা কি করব? দেখো এসি এর মধ্যবিন্দু বের করব। আমরা কিন্তু সাবজেক্টিভে জাস্ট এই ফর্মুলা বসাই দিলে হবে না, সাবজেক্টিভে আমি যেভাবে করাচ্ছি এভাবে করতে হবে, আর অবজেক্টিভে আমি ওটা ব্যবহার করতে পারবো। দেখো ভাইয়া এসি এর মধ্যবিন্দু কি আসতেছে? 2 + x ডিভাইডেড বাই 2, 5 + y ডিভাইডেড বাই 2। এখন বিডি এর মধ্যবিন্দু আসতেছে 11/2, 17/2। তাইলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি পাচ্ছি ভাইয়া? 11/2 ইকুয়াল টু 2 + x ডিভাইড বাই 2, তাহলে x এর মান কত? 9, এবং 17/2 ইকুয়াল টু 5 + y ডিভাইড বাই 2, তাহলে y এর ভ্যালু কত? 12। তাহলে অ্যান্সার দেখো বের হচ্ছে 9,12। তো সাবজেক্টিভে আমরা এভাবে করবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া অবজেক্টিভে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টেও এই কোশ্চেন আসছে, তাহলে অবজেক্টিভ আসলে কিভাবে আমি কত দ্রুত করতে পারবো? এখানে ফর্মুলা আকারে লেখা আছে, ফর্মুলাটা আমরা লিখে রাখবো, বাট আমি বোঝার জন্য একটু বলে দিই। অ্যাকচুয়ালি যখন এই 2 কাটাকাটি করি তাহলে 2টা এদিকে ব্যস্তকরণ করলেই কিন্তু আমি এক্স এর ভ্যালু ডিরেক্টলি পেয়ে যাচ্ছি, বাট আমি প্রপার ওয়েতে করলে, এটা হচ্ছে প্রপার ওয়ে, এভাবে করলে আমি সৃজনশীলে বা রিটার্ন পার্টে আমি নাম্বার পাবো। বাট অবজেক্টিভে করলে সহজভাবে কি করব? দেখো সূত্র তোমরা লিখে রাখো, বাট ম্যাথ করার ক্ষেত্রে দেখো এই দুইটা কর্ণ কি আমাদের জানা,
প্রথমে বের করতে হবে দুইটা কর্ণ আলাদা করব। একটা কর্ণের দুইটা শীর্ষবিন্দুর আমাদের জানা থাকবে, আরেকটা কর্ণের একটা জানা থাকবে আর একটা অজানা থাকবে। এখন ধরো বিডি এর মানে শীর্ষবিন্দু দুইটা আমাদের জানা, তাহলে এই দুইটা যোগ করব 5 প্লাস 6। এখন এসি এর সি অজানা, এ দেয়া আছে, তাইলে যেটার কর্ণের একটা প্রান্তবিন্দু অজানা সেটার অপর প্রান্তবিন্দুটা আমরা বিয়োগ করব, তাহলে কত হয় 11 - 2 = 9। একইভাবে এই দুইটা জানা, 8 + 9 17, এটা একটা অজানা, তাহলে কত হয় 12। তাইলে দেখো স্থানাঙ্ক বের হয়ে গেছে 9,12। তাইলে আমার এতখানি ম্যাথ অবজেক্টিভে আসলে করার কোনো প্রশ্নই ওঠে না, সেক্ষেত্রে জাস্ট আমরা যোগ বিয়োগ করার মাধ্যমেই চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। একইভাবে প্র্যাকটিস প্রবলেম দুইটা দেয়া আছে। আশা করি যদি এই ধরনের শীর্ষবিন্দু মানে অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, আশা করি অবজেক্টিভ হোক বা সাবজেক্টিভ হোক কোনো ক্ষেত্রেই আমরা প্রবলেমের সম্মুখীন হব না। আচ্ছা, এবার দেখো ক্ষেত্রফল নির্ণয়ের, আমরা হায়ার ম্যাথে যারা স্থানাঙ্ক জ্যামিতি করে আসছি ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা আমরা অ্যাকচুয়ালি জানি। ক্ষেত্রফল নির্ণয় দেখো একটা ত্রিভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে, তাহলে নির্ণায়ক আকারে করতে পারি। ধরো x1 x2 x3 y1 y2 y3, প্রথম যে বিন্দুর স্থানাঙ্কটা থাকবে সেটা আবার লাস্টে x1 y1। এক্ষেত্রে কোশ্চেন আসতেই পারে ভাইয়া আমি x1 y1 কে প্রথমে ধরলাম না, আমি অ্যাকচুয়ালি x2 y2 কে প্রথম ধরলাম, তাইলে কি আসলো x2 y2 x3 y3 x1 y1, আবার কি আসবে x2 y2। যে কোনো বিন্দুকে আমরা দুইবার ধরতে পারবো, তবে সিরিয়ালি এভাবেই ধরতে হবে। ওকে, তো এটা কোনো সমস্যা নাই। এখান থেকে নির্ণায়কের মান করলে কি আসতেছে হাফ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1 বর্গ একক। এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি করতে পারবো। এখন ছোটবেলায় আমাদের এইভাবে নির্ণায়ক আকারে লিখতে হয়েছে, বা এইভাবে হাফ লিখে আমরা এভাবে অ্যাকচুয়ালি নির্ণায়ক আকারে লিখছি x1 y1 x2 y2 x3 y3 x1 y1, এর দেন এইভাবে এভাবে এভাবে করে আমরা নির্ণায়কের সাহায্যে মান বের করছি। এখন এইচএসসিতে উঠছি ভাই আমরা ডিরেক্টলি যদি আমি এই ফর্মুলাটা ব্যবহার করি তাহলেও হবে, বাট এটা ফর্মুলা আকারে 1 2 2 3 3 1 বলা সহজ, যখন আমার তিনটা নাম্বার থাকবে তখন কনফিউশন থাকবে। তো সেক্ষেত্রে আমরা এভাবে যদি সাজিয়ে নিই ভুল হওয়ার পসিবিলিটি 80% কমে যায়। ওকে, তো এখন দেখো এক্সাম্পলে দেওয়া আছে ত্রিভুজ এবিসি, এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি ভাই জাস্ট এই ফর্মুলা বসে আমরা করে ফেলবো, এখানে নতুনত্বের তেমন কিছুই নেই। এখন কথা হচ্ছে ভাই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, কিন্তু যদি অবজেক্টিভ আসে সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। দেখো এবিসি, ধরো এটা ও এবি, ধরো ও 0 0, আমরা জানি মূলবিন্দু 0 0, আর এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2। তাহলে ডেল ও এবি এর ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলাটার প্রমাণ আমরা ম্যাথ হিসেবে আমাদের বইয়ে দেয়া আছে। দেখো হাফ x1 y2 মাইনাস x2 y1। ক্লিয়ার? তাহলে একটু আগে যে ফর্মুলাটা শিখলাম, একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকলে ম্যাথটা যত বড় হবে, বাট যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা যদি 0 0 হয় তাহলে ম্যাথটা কি খুব ইজি এবং ছোট হয়ে আসতেছে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া এই যে যেমন ধরো এই একটা ম্যাথে এইখানে 0 0 আছে, বাট সব ম্যাথে তো 0 0 থাকবে না। ধরো এই প্রথম ম্যাথটাই আসলো পরীক্ষায়, এখন আমার তো ভাইয়া ওই বড় নিয়মই করতে হবে, কারণ 0 0 তো নাই। সেক্ষেত্রে আমরা কি করব? মজার ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তুমি যদি আমাকে চিটাং নিয়ে যাও বা আমাকে যদি সিলেট নিয়ে যাও, আমার ক্ষেত্রফলে কিন্তু কোনো পরিবর্তন আসতেছে না। এখন একটা ত্রিভুজ, ধরো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা ত্রিভুজ এইখানে আছে, ওরা যদি উঠায়া একটা শীর্ষবিন্দু 0 0-তে বসায় ফেলাই, তাইলেই কি আমার এই ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে? ওর কি ক্ষেত্রফল চেঞ্জ হবে না? দ্যাট মিনস ত্রিভুজ যেখানেই থাক ওকে আমি টাইনা নিয়ে এসে এমন জায়গায় বসাবো যাতে ওর একটা শীর্ষবিন্দু কি মূলবিন্দুতে স্পর্শ করবে। যখন মূলবিন্দুতে স্পর্শ করবে তখনই কিন্তু আমি অবজেক্টিভ আকারে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল প্রথম ম্যাথটাই দেখি, -4 3 -1 2 3 -2। এখন কথা হচ্ছে যে ভাই আমি এটাকে 0 0 করি, তাহলে এটাকে 0 0 করলে কি করতে হবে? ভুজকে 4 দ্বারা যোগ করতে হবে আর কোটিকে 3 দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে এখানেও ভুজকে 4 দ্বারা যোগ করব, কোটিকে 3 দ্বারা বিয়োগ করব। এখানেও কি ভুজকে 4 দ্বারা যোগ করব, কোটিকে 3 দ্বারা
বিয়োগ করব। তাহলে দেখো ত্রিভুজটা এই যে এবিসি ত্রিভুজ এটাকে আমি এমনভাবে সরাই আনছি যাতে একটা শীর্ষবিন্দু কি মূলবিন্দুতে চলে আসে। এবার এই ফর্মুলা বসায় দিই ভাইয়া, হাফ x1 y2 মাইনাস x2 y1 প্লাস 35, তাহলে কত আসতেছে ইকুয়াল টু কত 10 বর্গ একক। দেখো তো অ্যান্সার মিলছে কিনা, 10 বর্গ একক। তাহলে আমি x1 y2 হাফ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস y1 x2 y2 x3 y3 x1 এত বড় করে নির্ণয় করে একটা ক্ষেত্রফল বের করার থেকে যদি অবজেক্টিভ আসে, আমার কাজ হচ্ছে ওই ত্রিভুজটাকে ধরে এনে মূলবিন্দুতে বসানো। তাহলে কি আমি খুব ইজিলি এর ক্যালকুলেশনটা বের করতে পারি। তো আশা করি এই ধরনের ক্ষেত্রফল সংক্রান্ত কোনো ম্যাথ যদি আমাদের অবজেক্টিভে আসে, আমাদের ঘাবড়ানো যাবে না। আমাদের প্রথম কাজটাই হবে যে কোনো বিন্দু, এখানে তো যেমন ধরো এটাকে নিছি, আমি এটাকেও নিতে পারতাম, এটাকেও নিতে পারতাম, ত্রিভুজটাকে ঘুরে যে কোনো একটা শীর্ষবিন্দু মূলবিন্দুতে বসাইতে পারলেই হবে। অবস্থানটাই মুখ্য, ক্ষেত্রফল অবস্থান চেঞ্জ করলে ক্ষেত্রফলের পরিবর্তন আসে না। তো এই কনসেপ্ট করলে আশা করি তোমরা প্র্যাকটিস প্রবলেম যা আছে বাকিগুলো তোমরা করতে পারবে। আচ্ছা, এরপর দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল। ভাইয়া চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ কোনো ভুজই ম্যাটার করে না যদি আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া থাকে। যেমন ধরো ভাইয়া হাফ ত্রিভুজের ক্ষেত্রে কি করছে, x1 y1 x2 y2 x3 y3 দেন x1 y1 করছি, বাট এখানে চতুর্ভুজ তাইলে x4 y4, বা ধরো পঞ্চভুজ x5 y5, লাস্টে কি প্রথমটা আবার চলে আসবে। ধরো পঞ্চভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজ হইলে এটা থাকবে না, তাইলে চতুর্ভুজের ক্ষেত্রফল এটা 1 2 2 3 3 4 4 1 মাইনাস 1 2 2 3 3 4 4 1। আবার যদি ধরো পঞ্চভুজ হইতো তাহলে 4 5 5 1। এই আর কিচ্ছু না ভাইয়া। সো আমার পঞ্চভুজ, ষড়ভুজ, চতুর্ভুজ কোনো ম্যাটার করে না যদি আমার শীর্ষবিন্দু দেয়া থাকে। একই কনসেপ্টে যে কোনো কিছুর ক্ষেত্রফলটাই আমরা বের করতে পারবো। তো এখানে ফর্মুলা আকারে এটা দেওয়া আছে, দেখো এবিসিডি বিন্দুগুলোর দ্বারা চতুর্ভুজের ক্ষেত্রফল কত সূত্র বসাই দিছে, হয়ে গেছে। প্র্যাকটিস প্রবলেম সিমিলার নিয়মের, আশা করি এই ম্যাথগুলোতে তোমাদের প্রবলেম হবে না, তোমরা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে। এবার কথা হচ্ছে সমরেখ। ভাইয়া একটা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য, এটার মানে আমরা কি বলছি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য মানে হচ্ছে ধরো এই এ, এই বি, এই সি, তাই না? এটা দিয়ে যদি একটা ত্রিভুজ এবিসি তিনটা বিন্দু থাকলে কি ত্রিভুজ গঠন সম্ভব হয়? না রে ভাই। এইখানে এবিসি তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে, এই কারণে এরা কি সমরেখ এবং এদের ক্ষেত্রফল শূন্য। ক্ষেত্রফল শূন্য মানে তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থান করার শর্ত দুইটা, একটা হচ্ছে এদের দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য হবে, আর একটা হচ্ছে এবি রেখা ঢাল, যেহেতু এরা একই রেখা অবস্থান করে, এবি রেখার ঢাল ইকুয়াল টু বিসি রেখার ঢাল। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাইলে এবার দেখো সমরেখার ম্যাথ আসলে কি করব। এখানে বলা হয়েছে যে এই বিন্দুগুলো সমরেখা হলে বি এর মান কত, তাহলে বি এর মান কত আমি দুইভাবেই করতে পারি। এবি রেখার ঢাল, বিসি রেখার ঢাল বের করব, দুইটা সমান ধরবো, ক্যালকুলেশন করে বের করবো। আরেকটা ওয়ে হচ্ছে তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য, ক্যালকুলেশন করব, মান বের হয়ে যাবে, আর কিছুই না। ওকে, একইভাবে এক্সাম্পল এটা বুয়েটের 0607 সেশনে আসছিল, এর কোন মানের জন্য এই তিনটা বিন্দুটা সমরেখা হবে, তাহলে এটা তো 0 0 দেওয়াই আছে, তাইলে হাফ, আর যেহেতু সমরেখাও 0 তাইলে এই দুইটার জাস্ট নির্ণায়কের মান ইকুয়াল টু 0 ধরলেই এ এর মান বের হয়ে যাচ্ছে। তো আশা করি এই ধরনের ম্যাথে আমাদের খুব একটা প্রবলেম হবে না। তো এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, তোমরা বাসায় এই প্র্যাকটিস প্রবলেমগুলো করে ফেলবে। যদি তোমাদের কারো কোথাও সমস্যা হয় আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তী কোনো ক্লাসে সলভ করে দিতে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সঞ্চার পথ এবং তোমার ভরকেন্দ্র, অন্তকেন্দ্র এগুলো সম্পর্কে জানবো। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।